আচ্ছা, সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বলতে আমরা কি বুঝি? অনেকেই ভাবেন এটা বোধহয় কোনো একটা বিশেষ ক্ষমতা, যা শুধু কিছু ভাগ্যবান মানুষেরই থাকে, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। এটা আসলে কোনো জাদু নয়, বরং একটা প্রক্রিয়া। আর আজ আমরা এই ধারণাটাকেই একটু ভেঙে দেখব একজন অসাধারণ কালারিস্ট নবীন শেঠির জীবন আর তার কাজের মাধ্যমে দিয়ে। নবীন শেট্টির এই কথাটা কিন্তু খুব গভীর। তার কাজটাই হলো সিনেমার রং আর আবেগের মধ্যে একটা সেতু তৈরি করা। ভেবে দেখুন তো, আমরা যখন সিনেমা দেখি তখন আমাদের চোখে কি পড়ে? হিরো, গান, সুন্দর সুন্দর লোকেশন, তাই তো? কিন্তু এর পেছনে যে একটা অদৃশ্য আবেগ কাজ করে, যে একজন কালারিস্ট রঙের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তোলেন, সেটা আমরা অনেকেই খেয়াল করি না। চলুন তাহলে নবীন শেঠির এই অসাধারণ যাত্রার একেবারে গোড়া থেকে শুরু করা যাক। মজার ব্যাপার হলো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসাটা তার কোনো পরিকল্পনা বা স্বপ্নের অংশ ছিল না। এটা ছিল পুরোপুরি একটা আকস্মিক ঘটনা, যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। পরিসংখ্যান নিয়ে বিএসসি করার পর তিনি সফটওয়্যার নিয়ে পড়াশোনা শুরু করলেন, সেটাও ছেড়ে দিলেন। এরপর বিজনেস ম্যানেজমেন্ট, সেটাও মাঝপথে শেষ। বোঝাই যাচ্ছে জীবনের ওই পর্যায়ে তিনি ঠিক কী করতে চান তা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন। আর ঠিক তখনই তার এক কাকার হাত ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন, বলা যায় একেবারে অপ্রত্যাশিতভাবেই। তো কাকার কোম্পানিতে চাকরি পেয়ে তিনি কি ভেবেছিলেন? হয়তো একটা এসি কেবিনে বসে পরিচালকের সহকারী হিসেবে কাজ করবেন, বেশ আরামে চাকরি। কিন্তু বাস্তবটা ছিল একদম উল্টো। তাকে পাঠানো হলো এক পুরনো অন্ধকার মতো জায়গায়, ফিল্মের কেমিক্যাল প্রসেসিংয়ের কাজ করতে। ভাবা যায়, এই অভিজ্ঞতাটা তাকে স্বাভাবিকভাবেই খুব হতাশ করেছিল। প্রথম দিকে তো তার মনে হচ্ছিল যে তার কাকা বোধহয় তার জীবনটাই নষ্ট করে দিলেন। কিন্তু দেখুন, নিয়তির খেলা। সেই কেমিক্যাল আর ফিল্ম প্রিন্টের সঙ্গে দিনরাত কাজ করতে করতে তিনি আসলে পুরো প্রক্রিয়া তার গোড়ার কথাগুলো শিখতে শুরু করেন। এটাই ছিল তার ভবিষ্যতের ভিত্তি, যা তখন তিনি হয়তো বুঝতে পারেননি। কেমিক্যাল প্রসেসিংয়ের ওই কঠিন পরিশ্রমটা কিন্তু বৃথা যায়নি। ওই ভিত্তিটার উপর দাঁড়িয়েই তিনি আস্তে আস্তে তার কাজের শৈল্পিক দিকটা নিয়ে ভাবতে শুরু করেন। এখান থেকেই তার যাত্রাটা একটা নতুন মোড় নেয়, যেখানে টেকনিক্যাল জ্ঞানের সাথে রং আর আবেগ মিলেমিশে এক হয়ে যেতে শুরু করে। আচ্ছা, এই যে কালার গ্রেডিং শব্দটা আমরা বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো সিনেমার মুড বা ফিল তৈরি করার জন্য রং ব্যবহার করার প্রক্রিয়া। ধরুন, পরিচালক একটা দৃশ্যকে খুব বিষণ্ণ দেখাতে চান বা হয়তো খুব আনন্দময়, সেই অনুভূতিটা রং দিয়ে ফুটিয়ে তোলার কাজটাই করেন একজন কালারিস্ট। ওমকারা ছবিতে কাজ করার পর ইন্ডাস্ট্রিতে একটা বড় পরিবর্তন আসে। মানুষ তাকে আর কারো ভাইপো হিসেবে দেখছিল না। তার কাজের জোরে তিনি নিজের একটা পরিচয় তৈরি করে নিয়েছিলেন। সবাই তাকে একজন সিরিয়াস প্রতিযোগী হিসেবে গুনতে শুরু করে। আর এখান থেকেই তিনি নিজের পায়ে দাঁড়ানোর আসল আত্মবিশ্বাসটা পান। পেশাগত পরিচিতি তো তৈরি হল, কিন্তু এরপর তার ক্যারিয়ারে এমন একটা মুহূর্ত আসে, যা শুধু তার কাজকেই নয়, সৃজনশীলতা নিয়ে তার পুরো ভাবনাটাকেই আমূল বদলে দেয়। এটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। চলুন সেই গল্পটাই শোনা যাক। ঘটনাটা ঘটে কমেনে ছবির সেই বিখ্যাত গান ধন্তে ননের কালার গ্রেডিং করার সময়। এই একটা কাজ করতে গিয়ে তিনি এমন এক চ্যালেঞ্জের মুখে পড়েন, যা তার সৃজনশীলতার সব সীমা ভেঙে দিয়েছিল। পরিচালক বিশাল ভরদ্বাজের নির্দেশনাটা ছিল খুবই অদ্ভুত। তিনি শুধু একটাই কথা বলছিলেন, আরও অন্ধকার করো, আরও অন্ধকার, আরও অন্ধকার। ভাবুন তো, একজন কালারিস্টকে বলা হচ্ছে পর্দাকে অন্ধকার করে দিতে। শেঠি তো পরিচালকের নির্দেশ মতোই কাজ করে যাচ্ছিলেন, কিন্তু একটা সময়ের পর পর্দা এতটাই অন্ধকার হয়ে গেল যে তিনি আলোর দু একটা ঝলকানি ছাড়া আর কিছুই দেখতে পারছিলেন না। তিনি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। পরিচালক আসলে কি চাইছেন কিছুই বুঝতে পারছিলেন না। আর ঠিক তখনই বিশাল ভরদ্বাজ বললেন, এটাই হলো ফিল্মটার ফিল, এর অনুভূতি। ওই একটা কথাতেই যেন শেঠির কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন পরিচালক শুধু দৃশ্য দেখাতে চাননি, তিনি ছবির ভেতরের আবেগটাকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এই একটা মুহূর্ত রং আর আবেগের সম্পর্ক নিয়ে তার পুরো ধারণাটাই বদলে দিয়েছিল। এই অভিজ্ঞতার পরই তিনি বুঝতে পারেন যে সৃজনশীলতা কোনো রহস্যময় বা ঐশ্বরিক শক্তি নয়, এটা আসলে কতগুলো নির্দিষ্ট নিয়ম আর নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা প্রক্রিয়া। চলুন এই প্রক্রিয়াটাকে একটু ভেঙে দেখা যাক।
তার মতে একজন সৃজনশীল মানুষের টুলকিটে কয়েকটা জিনিস থাকতেই হবে। প্রথমত, নিজে যা করছেন সেটাকে খুব মন দিয়ে দেখা, পর্যবেক্ষণ করা। দ্বিতীয়ত, একই কাজ বারবার করাটাকে বিরক্তির চোখে না দেখে এটাকে অগ্রগতির একটা অংশ হিসেবে ভাবা। তৃতীয়ত, আবেগের ব্যবহার, তবে বুদ্ধিমত্তার সাথে। আর হ্যাঁ, সমালোচনাকে মধুর বিষ হিসেবে গ্রহণ করতে হবে। আর সবশেষে সবচেয়ে কঠিন কাজ, নিজের আর অন্যের ইগোর সাথে লড়াই করা। আমরা পর্দায় যে নিখুঁত কাজটা দেখি তার পেছনের গল্পটা কিন্তু মোটেও অতটা নিখুঁত নয়। সেখানে থাকে অনেক মতবিরোধ, নিরাপত্তাহীনতা, আর একটা কাজকে হয়তো 10 বার 20 বার নতুন করে করা। থাকে অনেক আপোষ, অনেক ইগোর লড়াই আর অনেক নীরব সংশোধন। এই যে একটা অগোছালো জটিল প্রক্রিয়া, এটাই কিন্তু সৃজনশীলতার আসল চেহারা। তবে নবীন শেঠির যাত্রাটা কিন্তু এখানেই শেষ নয়। তার জীবনের সবচেয়ে বড় দর্শনটাই হল কখনো শেখা বন্ধ করা যাবে না। তিনি বিশ্বাস করেন একজন শিল্পীকে প্রতিনিয়ত নিজেকে ভাঙতে হয় আর নতুন করে গড়তে হয়। আর এই দর্শনেরই প্রতিফলন দেখা যায় তার কাজে। একজন শিল্পী থেকে তিনি হয়ে উঠেছেন একজন উদ্যোক্তা। নিউব স্টুডিও তৈরি করে অন্য কালারিস্টের জন্য একটা জায়গা করে দিয়েছেন। আবার প্রযোজক হিসেবে ফান্ডামেন্টাল পিকচার্সের মাধ্যমে নতুন ফিল্মমেকারদের সুযোগ দিচ্ছেন। এখানেই শেষ নয়, একজন উদ্ভাবক হিসেবে তিনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো নতুন প্রযুক্তি নিয়েও কাজ করছেন। তার একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লাগে। তিনি বলেন, যদি কেউ এসে বলে যে তার 30 বছরের অভিজ্ঞতা আছে, তাহলে তাকে এড়িয়ে চলুন। কথাটা একটু ধাক্কা দেওয়ার মতো, তাই না? কিন্তু এর পেছনের ভাবনাটা হলো অভিজ্ঞতা নিয়ে কখনো অহংকার করতে নেই। তিনি নিজেই বলেন যে তিনি এখনও তরুণ প্রজন্মের কাছ থেকে প্রতিদিন নতুন কিছু শিখছেন, আর শেখার এই মানসিকতাই তাকে এগিয়ে নিয়ে যায়। আর তার এই শেখার আগ্রহের সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? তিনি এখন শুধু এআই ব্যবহার করে কন্টেন্ট বানানোর জন্য একটা ল্যাব তৈরি করছেন। কারণ তিনি বিশ্বাস করেন ভবিষ্যতের গল্প বলার বা মত প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হতে চলেছে এই প্রযুক্তি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এটাই যে সৃজনশীলতা কোনো জন্মগত উপহার বা প্রতিভা নয়। এটা একটা প্রক্রিয়া, একটা চর্চা, যা যে কেউ আয়ত্ত করতে পারে। নবীন শেঠির জীবন আমাদের এটাই দেখায় যে সঠিক মানসিকতা আর শেখার আগ্রহটা যদি থাকে, তাহলে যে কোনো ক্ষেত্রেই অসাধারণ কিছু করা সম্ভব। এখন প্রশ্নটা হলো, তার এই যাত্রা থেকে অনুপ্রেরণা নিয়ে আজ নতুন কি তৈরি করা যেতে পারে?